তুষার ভাই, আমরা আজকে দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভিতরে আজকে শিশুরা ঢুকেছে। শিশুরা বলতে ছাত্রছাত্রীরা যারা কেউ কেউ বলছেন যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে ঢুকেছেন, দেয়াল টপকে ঢুকেছেন, গেট ভেঙে ঢুকেছেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছিলেন। তাদের সেই দাবির ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেটা পেছাতে অনেক বেশি সময় নিয়েছেন। একবার বলেছেন যে তিনি পরীক্ষা পেছাতে চেয়েছেন, শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই। শিক্ষা সচিব কে প্রত্যাহারও করা হয়েছে, কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান। কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে, সেটি হচ্ছে মব, প্রেশার গ্রুপ, দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া। আপনি এটাকে কোন দিকে ফেলবেন এবং এটা আসলে কিসের স্বাক্ষর রাখে? শহীদ ভাই, আপনাকে শোনার পরে আমরা তুষার ভাইকে একই প্রসঙ্গে একটু শুনবো। না, আমাদের দেশে যে মব তন্ত্র চালু হয়ে গেছে এবং মবের মূল্য যে চলছে, এই ব্যাপারে তো আর আলোচনা করার অবকাশ নেই, কারণ এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেব না, বরঞ্চ দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয়। সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সবকিছু আদায় করতে হবে। তো আজকেও আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে, অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা ন্যাক্কারজনক এবং সেটা গ্রহণযোগ্য না। কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন, সেটা তো আপনি আগের দিন ডিক্লেয়ার করে দিবেন। এইটুক আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শকাতর একটা বিষয়। আপনি ওই বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, সেখানে অনেকেই নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি, বাট ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল। সো নানান কারণে সারা দেশের যেহেতু শোক দিবস করছেন, নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর 3টার মধ্যে নেওয়া সম্ভব ছিল, নেওয়া যেত। এবং এখানে শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার, তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত। কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি, ফেসবুক পোস্টিং, টুইটারে পোস্টিং, গভীর রাতে সবকিছু হয়। রাত 12টার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক, তারা কি করে সারাদিন আমি জানি না, তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে। তো আমরা এখন দেখলাম যে রাত 3:30 বা 3টার দিকে আপনি পোস্টিং দিয়ে দিলেন যে কালকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। হোয়াট এ ফান! এটাতে কি বলবো আমি, এটাকে ফান ছাড়া তো কিছুই বলার নেই। এবং তারপরে শিক্ষা উপদেষ্টা যদি বলেন আমি করতে চেয়েছিলাম, শিক্ষা সচিব আমাকে করতে দেয়নি, আমি জানি না উনি এটা বলেছেন কিনা। মেইন স্ট্রিম মিডিয়াতে আমি অনেক খবর দেখি না এবং এগুলো আসে না। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো কালকেই উনার শিক্ষা উপদেষ্টা যে কাজটা করতে পারতেন, তিনি ডিক্লেয়ার করতে পারতেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারতেন এবং শিক্ষা সচিবকে উইথড্র করতে বলতে পারতেন। কিন্তু সেটা হলো না। আজকে যখন মব হলো, তখন এখন তার দাবি হচ্ছে যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই। এখন সেই দাবি মানে মাকে যে ঝিকে মারার মতো আর কি, কিল মারার মতো, যে এখন একজন সচিবকে আপনি বললেন যে তাকে প্রত্যাহার করা হলো, তিনি এই সিদ্ধান্ত সঠিক সময় নিতে পারেন নাই। অবশ্যই এর দায় থেকে সচিব মহোদয় এড়াতে পারবেন না, বাট সচিব একাই কিন্তু একটি পাবলিক পরীক্ষা পিছিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না। সুতরাং এটা একটা যৌথ সিদ্ধান্ত এবং এটা এই সিদ্ধান্ত নিতে হলে উপদেষ্টা পরিষদকে অবশ্যই জানাতে হবে এবং এই ক্ষেত্রে প্রধান উপদেষ্টারও মতামত গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। এইটা একটা বড় সিদ্ধান্ত ছিল। আমরা ডক্টর আব্দুল নূর তুষার আপনার কাছে আসবো, তার আগে আমি একটু অধ্যাপক সেলিম রেজা নিউটন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন, শিক্ষা সচিবের যত দোষী থাক, এমনকি যত শয়তানিই থাক, তিনি কোট অ্যান্ড কোটের মধ্যে লিখেছেন, পরিস্থিতির দায় শিক্ষা উপদেষ্টাকেই নিতে হবে। হ্যাঁ, তাকে পদত্যাগ করতে হবে। সচিবের দোষে যে মন্ত্রী অচল, তাকে দিয়ে আমাদের চলবে কেন? পদত্যাগের সংস্কৃতি চালু করুন প্লিজ। পালানোর চেয়ে পদত্যাগ করা সুন্দর, ফুলের মতো সুন্দর। ডক্টর আব্দুল নূর তুষার, আপনার মন্তব্য একটু শুনতে চাইবো যে শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রী, ছাত্রদের দাবি। পদত্যাগ যদি কারো করতে হয়, প্রথমে করা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, তো তিনি তো করেন নাই। আর পরীক্ষা পেছাতে দেরি হয়েছে এই কারণে পদত্যাগ, এটা অত্যন্ত বেশি দাবি। আমার কাছে মনে হয়েছে যে কাজটা ভুল হয়েছে। এই ভুলটার কারণ অবশ্যই সিদ্ধান্তহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অপারগতা বা অদক্ষতা। সেখানে পরীক্ষা যে হবে না, এই সিদ্ধান্ত নেয়ার জন্য সচিবের অপেক্ষা করা কিংবা কারো পরামর্শের অপেক্ষা করার কোনো যুক্তিই থাকে না। কিন্তু এই কাজটি কিন্তু একই সঙ্গে করা যেত। জাতীয় শোক যখন ঘোষণা করা হচ্ছে যে জাতি এই বিষয়ে দুঃখ প্রকাশ করবে, সারাদিন শোক প্রকাশ করবে, তাহলে ওই একই জায়গা থেকে এই ঘোষণাটা দেওয়া যেত যে কালকে পরীক্ষা হবে না।
এটা বলার জন্য শিক্ষা উপদেষ্টা পর্যন্ত যেতে হবে কেন? আর বরং শিক্ষা উপদেষ্টাকে নির্দেশটা পাঠিয়ে দেওয়া যেত ওইখান থেকে, যে কালকে সদক্ষতা এবং সিদ্ধান্তের আরো কিছু বিষয়কে আমাদের কাছে দৃশ্যমান করেছে। সেটি হচ্ছে যে গণজমায়েতকে তারা একসময় প্রেসার গ্রুপ হিসেবে উল্লেখ করেছেন, বিশেষ উদ্দেশ্যে জমায়েত, সে একই প্রেসার গ্রুপ এখন সচিবালয়ে ঢুকে পড়েছে, আসিফ নজরুলকে অবরুদ্ধ করেছে কিছুক্ষণের জন্য এবং পদত্যাগ দাবি করছে, ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। এই যে অপমানের সংস্কৃতি, শিক্ষককে কানে ধরে বের করে দেওয়া, সচিবদেরকে গায়ের জোরে অপমান করা, বিভিন্ন জায়গাতে যারা সম্মানিত ব্যক্তি তাদের অসম্মানের মাধ্যমে নিজেদের ক্ষমতা জাহির করা, এই বিষয়গুলিকে তারা উৎসাহ দিয়েছেন এবং উৎসাহ দিতে এমন হয়েছে যে এখন নিজেরাই ভুয়া ডাক শুনছেন, নিজেরাই নিজেদের অযৌক্তিক পদত্যাগের দাবি শুনছেন। আর পদত্যাগের সংস্কৃতি চালু করতে হবে এই কথাটি যখন বলা হয়, পদত্যাগের সংস্কৃতি চালু করলে কিন্তু আসলে এই উপদেশটা না, পুরো সরকারেরই পদত্যাগ করা উচিত। কেননা এই সরকারের ভিন্ন ভিন্ন জায়গাতে ভিন্ন ভিন্ন এই ধরনের ঘটনা ঘটেছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধানের যে ফেসবুক সাইটটি আছে, যেটা আমরা ধরে নিই যে তাদের প্রেস উইং চালায়, তো সেই অপদার্থ প্রেস উইং থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে কেউ যদি সাহায্য করতে চান তাহলে এই সাহায্য কি তহবিলে দান করতে পারেন। এনসিপি কে পাহারা দেওয়ার সময় যখন 7 কোটি 8 কোটি টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গাতে, তখন এই টাকা যেখান থেকে এসেছে, আজকে এই সাহায্যের টাকা সেখান থেকে আসতে পারে না কেন? এদেরকে সাহায্য করতে হবে জনগণকে, আর এনসিপি কে পাহারা দিতে হবে রাষ্ট্রের পয়সা দিয়ে। জনতা এখন এইখানে টাকা পাঠাবে এই আগুনে পুড়ে যাওয়াদেরকে সাহায্য করার জন্য। এটা দুইটা কারণ তুষার ভাই, এটা দুইটা কারণ হতে পারে, যে দুইটা ব্যাপার হতে পারে আর কি, যে গণমানুষের সমালোচনার মুখে সেই পোস্ট আবার প্রত্যাহার করা হয়েছে, প্রত্যাহার করে সেখানে বলা হয়েছে তাদের কবর কোথায় দেওয়া হবে সেই জায়গা নির্ধারণ করা হয়েছে। আর যেটি কারণের কথা আমি বলছিলাম, সেটি অনেক সময় সরকার প্রধানরা এইগুলি ডাক দেন হচ্ছে যাতে এলোমেলোভাবে কোনো জায়গায় টাকা না গিয়ে, ধরেন আমাদের মতো সাধারণ মানুষরা যাতে টাকা দিতে পারেন, সেজন্য টাকা নাই, সেজন্য না। এলোমেলো ভাবে টাকা যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এখানে ওনারা তহবিলে সাহায্য করবেন, সেই টাকা রাষ্ট্রের তহবিল থেকে দিলে কি এলোমেলো জায়গায় যেত? আর কবরের জায়গা দেওয়ার সিদ্ধান্ত না হলো, আপনি বলেন কবরের জায়গার দাম বাড়িয়েছে কিন্তু সরকারি, আগের সরকার তার মেয়রদের মাধ্যমে কবরের জায়গার দাম কোটি টাকাতে নিয়ে গিয়েছে। এখন কি এটা স্থায়ী কবর হবে? স্থায়ী কবর হিসেবে এটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু জানতে হবে, নাকি অস্থায়ী কবর হিসেবে এই কবরগুলি বরাদ্দ করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে উত্তরার কবরস্থানে যে সকল বাবা মা তার বাচ্চাকে কবর দিবেন, এই সিদ্ধান্ত তো আমরা নিয়ে দিতে পারি না। সুতরাং কবরের জায়গা ফ্রি করে দেওয়ার যে বিষয়টি, এটিও এক ধরনের পাবলিসিটি স্টান্ট। না কিন্তু তুষার ভাই, আপনি একটু আগের কথা আসি, আপনি ওই যে সচিবালয় ঘেরার করার কথা বা মব বা প্রেসার গ্রুপের কথা বলছিলেন, সচিবালয়কে কিন্তু আমরা এবারই প্রথম না, আরও এই কয়েক মাসের মধ্যে আমরা আরও কয়েকবার সচিবালয়ের ভিতরে লোকজন ঢুকে পড়তে দেখেছি। সচিবালয় যেহেতু ক্যান্টনমেন্ট না, কিন্তু ক্যান্টনমেন্টের মতোই একটি স্পর্শকাতর জায়গা, তো সেই ক্ষেত্রে তো সচিবরা বা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারা কাজকর্ম করার ক্ষেত্রে অনিরাপদ বোধ করতে পারেন। প্রত্যেক দিনই এরকম নানা ধরনের দাবি প্রত্যেকটা গ্রুপ থেকে আসতে পারে, কারণ সব গ্রুপেরই আসলে কোনো না কোনো ইন্টারেস্ট সচিবালয়তে আছে। এইটা কি আপনি মনে করেন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে উৎসাহ প্রদান করা হয়েছে বলে এটা হয়েছে, নাকি সরকার একরকম অসহায়, যেহেতু এই সরকার খুব বল প্রয়োগ করতে চায় না, আটকাতে চায় না, সেটার জন্য? সরকার বল প্রয়োগ করলে গোপালগঞ্জে চায়, অন্য জায়গাতে চায় না। সরকারের বল যে আছে সেটা আমরা গোপালগঞ্জে টের পেয়েছি। সরকার সচিবালয়ের আশেপাশেও বল প্রয়োগ করেছে। আনসাররা যখন এসেছিল, রিক্সাওয়ালারা যখন দাবি জানিয়েছিল, ওই এলাকাতে একাধিকবার সরকারের বল প্রয়োগের ঘটনা ঘটেছে। সরকার কেন জানি হঠাৎ ভিন্ন ভিন্ন সময় সচিবালয়ে এরকম মব প্রবেশ করতে দেন। আপনাদের মনে আছে কিনা, অটো পাসের দাবি তো এরকম ছাত্রদেরকে ঢুকে পড়তে দেওয়া হয়েছিল এবং কয়েকশো ছাত্র ঢুকেছিল, বেশি না। সরকার দাবি মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, পরীক্ষা হবে না, অটো পাস। ঠিক একই রকম ভাবে আজকেও লোকজন ঢুকে পড়েছে। সচিবালয় একটি স্পর্শকাতর জায়গা এবং ক্যান্টনমেন্টের চাইতে সচিবালয় অনেক বেশি অরক্ষিত, এই কারণে যে ক্যান্টনমেন্টে কিন্তু গোলা বারুদ, অস্ত্র, এই সব জিনিসপত্র আলাদা আলাদা ভাবে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থাকে এবং এইটা কিন্তু সহজে কেউ হাত দিতে পারে না। ক্যান্টনমেন্টে কিন্তু কোনো জায়গায় আলাদা আলাদা ভাবে, সব জায়গায় আলাদা আলাদা ভাবে প্রতিরক্ষা থাকে, প্রত্যেকটা দালানের আলাদা প্রতিরক্ষা আছে। ক্যান্টনমেন্ট কিন্তু একটা গেট দিয়ে প্রতিরক্ষিত হয় না, কিন্তু সচিবালয়ে যা থাকে সেটা হচ্ছে জাতির পুরা হিসাব কিতাব। ওইখানে জমির হিসাব আছে, ওইখানে টাকার হিসাব আছে, ওইখানে স্বাস্থ্যের হিসাব আছে, ওইখানে ব্যবসা বাণিজ্যের হিসাব আছে, ওইখানে কি নাই, এই বাংলাদেশের সমস্ত কার্যক্রমের হিসাব, অতীত এবং বর্তমানের এবং ভবিষ্যতের যে পরিকল্পনা,
সেই ফাইলগুলি পর্যন্ত এখানে আছে, কর্মচারীদের পদোন্নতি আছে, নতুন চাকরির যে বিষয় সেইটা আছে, মরে যাওয়া কর্মচারীদের পেনশনের হিসাব আছে, কি নাই ওইখানে। রাইট, ওইখানে একটা ফাইল নিয়ে গেলে, ওইখানে একটা ফাইলের মধ্যে যা দলিল দস্তাবেজ থাকে, একটা নিয়ে গেলে কয়েকশো লোকের, এমনকি কোন কোন ক্ষেত্রে কয়েক হাজার লোকের ক্ষতি হতে পারে। তাহলে সচিবালয়ে যে এইভাবে লোকজন ঢুকে পড়তে দেওয়া হয়, এটাও তো একটা অদক্ষতা এবং অপারগতার প্রকাশ। পাহারা দিবেন। তুষার, আপনার কাছে কি মনে হয় যে এইখানে সরকার, মানে আপনাকে শুধু এক দুই লাইনে যদি আপনি বলেন, এখানে সরকারের অদক্ষতার পাশাপাশি সরকারের কিঞ্চিত ইচ্ছাও থাকে বা পিক এন্ড চুজও থাকে, এরকমও কি আপনি বলতে চান? আপনি ধরিয়ে দিচ্ছেন প্রশ্নটা, আমি আসলে সেই জায়গায় যাচ্ছি। এই সরকার করে কি ভিন্ন ভিন্ন সময় তাদের কতগুলো যে অপকর্ম থাকে সেইগুলি ঢাকার জন্য আগের সরকারের মতোই, এটা কিন্তু এখনকার প্র্যাকটিস না। আমার ধারণা যে এই কাজগুলি যারা পরিকল্পনা করেন, সেই একই পরিকল্পনাকারীরা এই সরকারের জন্য পরিকল্পনা করছেন, যে কারণে একই ভুল তারা বারবার করছেন। এই পরিকল্পকদের নিজেদের মেধার ঘাটতি আছে, অথবা নিজেদের বোঝার ভুল আছে, অথবা যেখান থেকে তারা ট্রেনিং নিয়েছেন সেই জায়গাতে ট্রেনিংটা খারাপ হয়েছিল। আপনি দেখবেন যে এই ধরনের ডাইভার্সন টাইপের জিনিসপত্র হঠাৎ ঘটতে দেওয়া হয়, লোকে এখন ব্যস্ত হচ্ছে, সচিবালয়ে লোক ঢুকে পড়েছে, কিন্তু আমরা যে ট্রাম্পের কাছ থেকে 50% শুল্ক খেয়ে গিয়েছি, এটা নিয়ে আলাপ আলোচনা নাই হয়ে গেছে। গোপালগঞ্জে যে এইরকম গন্ডগোল করা হয়েছে, এটা নাই হয়ে গেছে। এরকম একাধিক ঘটনা যেগুলো আশেপাশে ঘটেছে, এগুলো সব নাই হয়ে গেছে। এখন শুরু হয়েছে কি? এখন শুরু হয়েছে সচিবালয়ের মধ্যে কিছু ছেলে ঢুকে শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করছে। আমি আপনাকে বলে দিই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন না, এরা যার যার মতো বাড়িতে ফিরে যাবে। কিছুক্ষণ পরে আবার নতুন ভাবে জনসভা তৈরি হবে, সেখানে সালাউদ্দিন সাহেব কিংবা কোন মহিউদ্দিন সাহেবকে আবার গালিগালাজ করা হবে, আবার নতুন একটি পরিস্থিতি তৈরি করা হবে। আমি একটু মূল জায়গাতে কিন্তু আমরা নাই। আমরা একটু জনাব আবু আলম শহীদ খানের কাছে জানতে চাই যে জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও এরকম মনে হয় কিনা? কারণ এই ঘটনার পরে, মানে সচিবালয় ঘটনার পরপরে আমরা যেই দুই উপদেষ্টা এবং প্রেস সচিব আটকে থাকলেন, সেই প্রসঙ্গটাতেও আমরা একটু আসবো। আপনি কি দেখছেন এটা, সে একটু বলেন যে এটা ঠিক একটা পরিকল্পনার অংশ কিনা, পিক এন্ড চুজ কিনা, সচিবালয়টাকে এরকম অরক্ষিত কেন, এবং সচিবালয়ের মধ্যে ঢুকে পড়া, মানে এটা কারোর জন্য তো এটা একটা ভালো কথা না। প্রথমত হচ্ছে যে পিক এন্ড চুজ, সেটা তো হচ্ছেই। এখন সচিবালয় হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, এবং সচিবালয় আসলে ক্যান্টনমেন্ট বানানোর তো কোনো ইচ্ছা কোনো কালেই কোনো সরকারের বা কোনো মানে কর্মচারী ছিল না। এটাতে ক্যান্টনমেন্ট কেন বানাতে হবে? সচিবালয় টিকে আছে জনগণের আস্থার উপরে, কারণ জনগণ জানে যে সচিবালয়ে তার অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, কাজ ঠিক মতো করেন না, জনগণ আমাদেরকে অবশ্যই সমালোচনা করেন। সচিবালয়ে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন যারা জনস্বার্থ বিবেচনা করেন না, সমালোচনা আছে। বাট সচিবালয়ে ঢুকে পড়বেন, সচিবালয়ের জিনিস বিনষ্ট করবেন। আর এই গায়ের জোরটা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অটো পাসের তখন থেকে শুরু হয়েছে, এবং এই সরকারের একটা প্রবণতা হলো যে কোনো বিষয়ে এই গায়ের জোর করতে দেওয়া। এবং তুষার ঠিকই বলছিলেন, ওখানে আর থাকতে পারেনি। আসলে প্রথম পদত্যাগ করা উচিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার, কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব হলো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তো উনি তো সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি, সুতরাং দাবিটাও হওয়া উচিত যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই অবস্থায় উনি পদত্যাগ করে দেবেন, যদি করতে চান। করবেন না তো উনি করবেন না কেন? এর আগে একটা ঘোষণা দিয়েছিলেন না উনি, আমাদের যখন একজন রাষ্ট্রপতি বাইরে গেলেন এবং তারপরে উনি ঘোষণা দিলেন, এবং একটা কমিটি তিন উপদেষ্টার কমিটি করা হয়েছিল, তাই না? তারপরে মহামান্য রাষ্ট্রপতি ফেরত আসছেন এবং উনি বলছিলেন যে আমি যদি কিছু করতে না পারি, আমি যদি কোনো অ্যাকশন নিতে না পারি, আমি পদত্যাগ করবো। তো এখন তো আমরা ওই অ্যাকশনেরও কোনো খবর রাখি না, উনি পদত্যাগও করবেন না। রাত 3:30টায় উনিও আপনাদের প্রেস কভারেজ করেন, মানে প্রেস কনফারেন্স করেন। এই যে মধ্যরাতে কিছু কাজ করার যে অভ্যাস, এই অভ্যাসটা এই সরকারের অনেকেরই আছে। বিশেষ করে আমাদের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময় থেকে তাদের এই অভ্যাস গড়ে উঠেছে, কিন্তু এখনো সেখান থেকে তারা যান নাই। সেই অভ্যাসের কারণেই মনে হয় এরকম তারা গভীর রাতে কিছু কিছু দেন, এবং তখন মানুষজন ঘুমাতে থাকে, সকালে উঠে একরকম মনে করার পর তাদের ক্ষোভ দুঃখ বেদনা জাগ্রত হয়, তখন তারা অ্যাকশনে যায়। শহীদ ভাই, তুষার ভাই একটা আগের সরকারের সাথে একটা তুলনা এনেছিলেন যে আগের সরকারের এইসব মানে অকাজগুলি যারা পরিকল্পনা করতেন, মনে হয় যে এই অকাজগুলি এই সরকারের লোকেরা তাদেরকেই দায়িত্ব দিচ্ছেন যে এইগুলি এমনি করে করো। আপনি কি মিল পান আগের সরকারের অকাজগুলির সাথে এই সরকার? আগের সরকার মানে আমি তো মিল পাই সব সরকারের। আপনি বাংলাদেশ তো 54 বছরের সরকার, তার আগে পাকিস্তানের সরকার ছিল। সরকারে যারা থাকেন বা যান এবং সরকারের সাথে যারা কাজ করেন, তারা কিন্তু এরকম ডাইভার্সন প্লট সৃষ্টি করতে খুব ভালোবাসেন। তো এটা একটা কি বলবেন আপনি, এটা একটা ট্রেনিং এর অংশ হয়ে গেছে নাকি আমাদের রক্তের অংশ হয়ে গেছে, সেটা নিয়ে একটু বিবেচনা করতে হবে। আমরা কখন ডাইভার্সন প্লট থাকবে। আচ্ছা, আমি একটু আজকের প্রসঙ্গে আসি। আমরা দেখি যে 9 ঘন্টা আটক থাকার পর, 9 ঘন্টা আটক থাকার পর কিছুক্ষণ আগে আমাদের দুই উপদেষ্টা, একজন মানে
আইন উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পাশাপাশি শিক্ষা উপদেষ্টা, না আইন উপদেষ্টার সঙ্গে আর কে ছিলেন, প্রেস সচিব ছিলেন এবং আরেকজন কে ছিলেন, আরেকটা উপদেষ্টা তো ছিলেন, দাঁড়ান আমি আরেকটু মানে আমি চোখে দেখতে পাচ্ছি না, বারবার দুই উপদেষ্টা দেখছি, আরেকজন উপদেষ্টা কে ছিলেন? শিক্ষা উপদেষ্টা, জি, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব, তারা 9 ঘন্টা আটক ছিলেন। কিন্তু আমি যেই ব্যাপারটার মধ্যে দেখলাম যে শিক্ষার্থীদের যে দাবি, এগুলি দাবি জানাইতে হইল কেন, এটা আমি বুঝলাম না। মানে তারা কেন আটক ছিলেন সেইটাও আপনারা একটু বলবেন। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করি, শহীদ ভাইকে দিয়ে একটু শুনবো। যে দেখেন, আপনি দাবিগুলি দেখেন, দাবি হচ্ছে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ, আহত ব্যক্তিদের সম্পূর্ণ নির্ভুল তালিকা, শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ পুরনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু, বিমান বাহিনী প্রশিক্ষণ পদ্ধতি ও কেন্দ্র সংস্কার করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু, শিক্ষকদের গায়ে সেনাবাহিনী সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে ক্ষমা প্রকাশ। এই দাবিগুলি দাবি কেন জানাইতে হবে, এটাই তো আমি বুঝতে পারতেছি না। এবং এই দাবি মানে এটা কেন দাবি হবে, এটা তো অটোমেটিক হয়ে গেল না কেন, এটা বুঝলাম না আমি। তুষার ভাই, আপনি কি মনে করেন এর জন্য 9 ঘন্টা তার আটকে ছিল? আমি পেছন দিক থেকে আসি, আমার কথা পছন্দ হবে না আপনার। প্রথমে আমার ভালো লেগেছে যে আজকে অন্তত প্রেস সচিব বুঝতে পারবেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। এখনো যদি তিনি বুঝতে না পারেন, তাহলে একেবারে বলে না যে হাতে কলমের শিক্ষা, আজকে তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে কোনটা প্রেসার গ্রুপ আর কোনটা মব। উনি যেমন আজকে 9 ঘন্টা আটকে ছিলেন, এরকম যখন বিভিন্ন জায়গাতে মানুষেরা 9 ঘন্টা 10 ঘন্টা এরকম আটকে থেকেছে, সেই অনুভূতিটা আজকে তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আনন্দের ব্যাপার এটাই যে অন্যরা তো আটকে থাকেন হস্টাইল মবের হাতে, উনি তো নিজের মবের হাতে নিজে আটকে ছিলেন। এইগুলোকে তো তিনি উৎসাহ দিয়েছেন প্রেসার গ্রুপ বলে। পেছন দিক থেকে আসি, প্রথম হচ্ছে যে শিক্ষকদেরকে সেনাবাহিনী প্রহার করেছে, শিক্ষকদেরকে ছাত্ররা প্রহার করে নাই। এই আন্দোলনের পরে শিক্ষকদের গায়ে হাত তুলে নাই, শিক্ষকদেরকে জুতার মালা পরায় নাই, নিজেরা জুতার মালা পরাতে পারবে আর সেনাবাহিনী দিলে পরে তাদের কষ্ট লাগে। এইটা হচ্ছে স্ববিরোধিতা, দ্যাট ইজ ডাইকোটমি, দ্বিচারিতা। এবং এই দ্বিচারিতা এর মধ্যে আছে। এখন শিক্ষকের সম্মানের জন্য তাদের কি বলবো, মানে মরা কান্না শুরু হয়েছে। এই শিক্ষকদেরকে যখন তারা অপমান করেছেন, শিক্ষকরা হার্ট অ্যাটাকে মরে গিয়েছেন, তখন তাদের খারাপ লাগে নাই? একটা শিক্ষকের মৃত্যু হয়েছে যে সেই মৃত্যুটাকে আমরা মূল্য দিব না? তারা তো আওয়ামী লীগের ছিল। ও শিক্ষক আওয়ামী লীগের হয়, ডাক্তার আওয়ামী লীগের হয়, আর অন্যরা কেউ আওয়ামী লীগের হয় না? বাংলাদেশে শুধু শিক্ষক ডাক্তার, যখন যাকে মনে হয় তখন সে আওয়ামী লীগ হয়ে যায়, আর যখন যাকে ভাল লাগে তখন সে আওয়ামী লীগ থাকে না। সার্জিস আলম আওয়ামী লীগ ছিল না? আপনি তো সার্জিসের সাক্ষাৎকার নিয়েছেন, তো সার্জিস আওয়ামী লীগ করে নাই, তো এখন কি সার্জিসকে আমরা বলবো দোষর? এইগুলা কোনো কথা না, এগুলো হচ্ছে মুভমেন্ট অফ কনভিনিয়েন্স। তারা তাদের পছন্দ অনুযায়ী দাবি তুলছেন। এবার আরেকটু পিছন থেকে আরেকটু যাই। তারপরে তারা বলছেন বিমান বাহিনীর উন্নতি করতে হবে। বিমান বাহিনীর উন্নতি করবেন তো প্রতিরক্ষা মন্ত্রী, বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী কে? তাহলে তাকে অবরোধ করেন, যান। হ্যাঁ, তো যান, তাহলে তাকে অবরোধ করেন। তাকে তো অবরোধ করতেছেন না। বিমান বাহিনীর উন্নতি করে দেবে শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা, এগুলো হচ্ছে ডাইভার্সন টেকনিক। বিমান বাহিনীর উন্নতি মানে নতুন বিমান কিনবে, এবং নতুন বিমানটা নির্বাচিত সরকার আসার আগেই কিনবে। এইটা হচ্ছে এখনকার দাবিটা। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আরেকটা হচ্ছে বলা হচ্ছে বাতিল বিমান, মোটেও বাতিল বিমান না। এই বিমান পাকিস্তানিরা ব্যবহার করে, যে পাকিস্তানকে অত্যন্ত ভালো লাগে এখন অনেকের। তো পাকিস্তানে এই বিমান ব্যবহৃত হচ্ছে। একটা বিমান আউট অফ প্রোডাকশন হয়ে যাওয়া মানে সেটা কিন্তু আউট অফ লাইফ না, তার লাইফ আছে। শ্রীলঙ্কাতে এই বিমান ব্যবহৃত, আমাদের পাশের দেশ মিয়ানমার এটা ব্যবহৃত হয়, ক্যাম্বোডিয়াতে ব্যবহৃত হয়, নাইজেরিয়াতে ব্যবহৃত হয়। এই বিমান আফ্রিকাতে এবং এশিয়াতে ভিন্ন ভিন্ন দেশে ব্যবহৃত হয়, নর্থ কোরিয়াতে ব্যবহৃত হয়। এইটা আসলে মিগের একটা মডিফাইড ভার্সন। এবং মিগের ভার্সনটা শেয়ার করেছিলেন সেই সময় রাশিয়ানরা চীনের সাথে একটা গুডউইলের অংশ হিসেবে, কিন্তু চাইনিজরা দেখলো যে মিগের যে ডিজাইন, সেই ডিজাইন ফল্টি, এবং সেই ফল্টি ডিজাইনকে তারা 248টা বা 49টা জায়গাতে তারা ইমপ্রুভ করে একটা নতুন ভার্সন তৈরি করেছে, যেখানে এই বিমানটা মোর স্টেবল। এটাকে ট্রেনিং এর জন্য ভিন্ন ভিন্ন দেশে ব্যবহার করা হয়। বিমানের মূল ব্যাপার হচ্ছে মেইনটেনেন্স। 747 নামে একটা বিমান আছে যেটা এয়ারফোর্স 1 ব্যবহার করে এখনো। হ্যাঁ, সেটাতে আমেরিকান প্রেসিডেন্ট চড়েন। 747 কিন্তু প্রোডাকশনে নাই, জাম্বোজেট প্রোডাকশনে নাই, কিন্তু আমেরিকান এয়ারফোর্স 1 747 ব্যবহার করে। 747 নাসা ব্যবহার করে এখনো। এবং আরেকটা বিমানের কথা বলি, A380 একটা বিমান আছে, যেটা এয়ারবাস 380, যেটা বিশাল, যেটাকে ডাবল ডেকার। সেই ডাবল ডেকার কিন্তু এখন প্রোডাকশনে নাই, বিক্রি করে না এখন আর। এমন ডাবল ডেকার কিন্তু অনেকে তার ফ্লিট থেকে সরিয়ে ফেলছেন। কিন্তু এমিরেটসে যদি আপনি যান,
এতিহাদে যদি যান তাহলে দেখবেন ডাবল ডেকার দিয়ে ভরা। বিমান আউট অফ প্রোডাকশন হওয়া মানেই সেই বিমানটার দিন শেষ হয়ে গেছে, ব্যাপারটা সেরকম না। বিমানের মেইনটেনেন্স খুবই জরুরি। ফলে মেইনটেনেন্স হচ্ছিল না সেটা আমাদেরকে দেখতে হবে। এই বিমানটা ডিসকন্টিনিউ করা হচ্ছে এই জন্য না যেটা খারাপ, এটা ডিসকন্টিনিউ করা হয়েছে কারণ এটার একটা ইমপ্রুভড ভার্সন বাজারে এসেছে এবং সেইটাকে তারা সেল করতে চায়। এটা বাজারে থাকলে নতুনটা সেল হবে না, কারণ মানুষ একই জিনিস যদি কম দামিটা দিয়ে করতে পারে তাহলে বেশি দামিটা আপনি অলমোস্ট মানে যে কাজটা বিমান বাহিনীর বা বাংলাদেশ সামরিক বাহিনী করার কথা সেটা আপনি অলমোস্ট আমাদেরকে পরিষ্কার করেছে যে এই ব্যাখ্যাগুলি। না আমি তো বিমান কিনি না ভাই, আমি তো বিমান কেনার কমিশন পাবো না। রাইট বিমান যারা কিনে তারা কমিশন রাইট, আপনি এটা ব্যাখ্যা করেছেন, কিন্তু আমার কথা হলো যে ওরা যে দাবিগুলি করতেছিলেন সেই দাবিগুলি করা হইতেছে তো এই সব জায়গায় গ্যাপ থাকার পরিপ্রেক্ষিতে। আপনি প্রথম দাবিগুলি আপনি দেখেন যে নিহত ব্যক্তিদের সঠিক নাম পরিচয় প্রকাশ। আমাদের ঢাকা শহরে আমাদের বাংলাদেশে অনেকে বিশ্বাস করতেছে যে লাশ গোপন করা হয়েছে। নিহত ব্যক্তিদের নাম পরিচয় গোপন করা হয়, এই ধারণাটা কিন্তু অতীত থেকে এসেছে যে মানুষ মারা যায় নাম পরিচয় গোপন করা হয়। এটা ওই যে শাপলা চত্বর থেকে শুরু হয়ে একেবারে শেষে জুলাইয়ের অভ্যুত্থান পর্যন্ত দাবি উঠেছে যে নিহত ব্যক্তিরা মারা গেলে নাম পরিচয় গোপন করা হয়। এবং একই ঘটনা কি ঘটেছে, জুলাই অভ্যুত্থানে নিহতদের নাম তালিকা সেটা ঠিক মতো ফাইনাল করতে এই সরকার পারেন নাই বহু মাসে। ফলে এদের উপর থেকে মানুষের আস্থা চলে গিয়েছে। গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে, সেইখানকার নিহত এবং আহতদের তালিকা সেটাও এই সরকার ঠিক মতো প্রকাশ করতে পারেন নাই। ফলে নিহত ব্যক্তিদের নাম তালিকা নিয়ে সন্দেহ প্রকাশের যে রসম বা রীতি, এটা অতীত থেকে এখনো পর্যন্ত সরকার থেকে সরকারে এটা স্থানান্তরিত হয়েছে। একই তরিকাতে আছে। আগের সরকারকে নিয়ে মানুষের যে অভিযোগ ছিল এই সরকারের নামে একই অভিযোগ, কারণ এরাও বিভিন্ন সময় নিহতদের নাম এবং আহতদের নাম তালিকা প্রকাশের ক্ষেত্রে এক ধরনের অদক্ষতার পরিচয় দিয়েছেন। আর এইখানে যেটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে মাইলস্টোন কলেজে যখন রিপোর্টাররা ঢুকে নানান রকম কথাবার্তা বলতে শুরু করেছিলেন বা নিহতদের নিয়ে কথা বলতে গিয়েছিলেন, তখন নাকি তাদেরকে প্রহার করা হয়েছে। এই প্রহারটা একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং এই প্রহারের ফলে এই সন্দেহটা আরো জাগ্রত হয়েছে এবং একই সাথে এই সন্দেহটা আরো জাগিয়ে দিয়েছে ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য জায়গাতে। কিন্তু তারা সন্দেহ প্রকাশ করেছেন যে স্কুলে অনেক বাচ্চা ছিল, তাহলে এত কম কেন মারা যাবে বা আহত হবে। কিন্তু তো সবাই মানে স্কুলের বাচ্চাদের প্যারেন্টসরা বা তাদের বন্ধু বান্ধবরা তো একটা মিসিং তালিকা করার কথা। সেই মিসিং তালিকা করলেই তো এটা স্পষ্ট হবে যে ধরেন আমার এটা খুব সহজ, বাচ্চাদের তো নাম ডাকার তালিকা, স্কুলে যতজন বাচ্চা আছে প্রত্যেকের নামের তালিকা আছে, ক্লাস রেজিস্ট্রার আছে। ওই বিল্ডিং এর যে ক্লাসগুলি হতো সেই ছাত্রছাত্রীদের সবার রেজিস্ট্রার আছে, রোল কল হয়। স্কুল তো এখনো রোল কলের বাইরে যায় না, স্কুল থেকে আঙ্গুল দিয়ে ছাত্ররা ঢুকে না। ফলে ইজিলি স্কুল চাইলে প্রত্যেকের বাসায় ফোন করে বাচ্চা কোথায় আছে জানতে চাইতে পারে এবং এটা একদিনে কয়েক ঘন্টার ব্যাপার। সবাই মিলে ফোন নিয়ে বসলে এটা বের করা কোনো ব্যাপার না। তুষার ভাই, আমি আপনাকে একটু শহীদ ভাইয়ের কাছে যাই। শহীদ ভাই, এই যে আটকে রাখা 9 ঘন্টা পরে এবং যে দাবিগুলি জানানো, আমার প্রাথমিকভাবে মনে হয়েছে যে এই দাবিগুলি আসলে আগেই সরকারের ক্লিয়ার করা উচিত ছিল কোথায় কখন কোন ঘটনা ঘটেছে। আর এই যে নিহতদের নাম তালিকা প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, এইটা নিয়ে যে সন্দেহ, এই সন্দেহটা এখনো কেমনি জিয়ে থাকে 2025 সালে। এবং আমরা যে কোনো দুর্ঘটনার ক্ষেত্রে এই অভিযোগটা প্রায় শুনি যে আসলে নিহত যত হয়েছে তত সরকার বলতেছে না। এই ব্যাপারটা কেন হয় আসলে, মানে কিসের থেকে? তুষার ভাই 2-3টা উদাহরণও দিয়েছেন আসলে, বা 2-3টা পুরনো কথাও স্মরণ করেছেন। এরকম হয় যে আপনার নিহতের সংখ্যা কমিয়ে ফেললে হয়তো ক্ষতিপূরণ কম দিতে হবে, যেটা আমরা লঞ্চ দুর্ঘটনায় সবসময় শুনেছি যে লঞ্চ দুর্ঘটনার পরে লঞ্চের মালিকরা লোক পাঠিয়ে ওখান থেকে লোকজন সরিয়ে ফেলে নিহত লোকজনকে। তো এরকম অনেক কথা প্রচলিত আছে এবং অনেক কিছু ঘটেও বাংলাদেশে। ঘটে যাওয়ার কারণে এই ধরনের ধারণা একটা আছে মানুষের মধ্যে। এই উপদেশটাকে আটকে রেখে প্রায় 9 ঘন্টা এবং যেসব দাবি দেওয়া করা হলো সেই সব দাবি দেওয়া খুবই সাধারণ দাবি দেওয়া, এই দাবি দেওয়া করার কোনো দরকার নেই। একটা দাবি নিয়েই শুধু তুষার যেটা বললেন সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে যে এই যে ছাত্ররা হঠাৎ করে বিমান বাহিনীর বহর পরিবর্তন করে নতুন বিমান, আধুনিক বিমান কিনতে হবে, এই দাবি তো তাদের করার কথা না। এটা আমাদের ফোর্সেস গোল আছে, এটা বিমান বাহিনী করবে। আপনি এখন J7 ব্যবহার করেন, F7, ওটা আসল নাম J7, আপনি F7 ব্যবহার করতেছেন, ওদের কাছে অলরেডি J17 আছে এবং J7 এর কিন্তু একটা চিতা উইং আছে পাকিস্তানে এবং তারা এটা ব্যবহার করে, ইরানও ব্যবহার করে। তো ওইসব আলোচনায় না যেও আমরা হয়তো আমাদের বিমান বাহিনীর জন্য কিছু বিমান
ক্রয় করার বিষয়ে কারো হয়তো আগ্রহ আছে, তারা এটা ঢুকিয়ে দিয়েছেন। এইটা ছাত্রদের দাবি হওয়ার কথা না। ছাত্রদের অন্যান্য দাবি ঠিক আছে, যে আহত নিহতদের তালিকা ক্লিয়ার করা এবং আহত নিহতদের ব্যাপারে ঘোষণাও একটা থাকা দরকার, যে নিহত মানুষদের পরিবারকে সরকার কিভাবে সহায়তা করবেন। এখন আপনি চাঁদা তোলার চেষ্টা করতে, আর চাঁদা তো তুলতে হবে না। বাংলাদেশ সরকারের কাছে এই পরিমাণ অর্থ আছে যে যে কোনো পরিমাণ অর্থ তারা ব্যয় করতে পারবেন। আমাদের 7 লক্ষ কোটি টাকার বাজেট, সেখানে আপনি ওদের যে আছে হাতে যে টাকা থাকে সেটার পরিমাণও 80-90 হাজার কোটি টাকা। সুতরাং আপনার চাঁদা তুলে এদেরকে কিছু করতে হবে না, আপনি এটা সরাসরি ডিক্লেয়ার করতে পারেন। এবং আমাদের যে তহবিল আছে, একজন দর্শক আপনার মানে দর্শকের মন্তব্য আপনার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতেছে, যে যেন সায়েম, উনি যেহেতু নাম নিয়ে বলছেন, আমি ধরে নিচ্ছি যে তার আইডিটা ভুয়া না, তিনি বলছেন যে প্রায় 150 জন প্রাণ হারিয়েছে, অথচ টিভিতে দেখানো হচ্ছে মাত্র 30 জন। এই ধারণাটা কোত্থেকে আসলো? মানে এই গুজবটা, বা এটা যদি গুজব হয়ে থাকে, এটা কোত্থেকে আসলো? মানে যে 120 জন বাচ্চা বেশি মারা গেছে, তাদের বাবা মারা কি মানে কোনো একটা ফাইল করেন নাই? মানে এটা কেন আসলো এই ব্যাপারটা, বা এই ধারণাটা কোত্থেকে আসতেছে? না, ধারণা ছড়িয়ে দেওয়া হচ্ছে হয়তো, মানে আমি ঠিক জানি না এখনো নিহতের সংখ্যা কত। তো যারাই নিহত হয়েছেন তাদের নাম প্রকাশ করলে এই ধারণাটা থেকে আমরা আচ্ছা, একটা ছোট প্রশ্ন করি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শহীদ ভাই, সরকার যে নিহতের এবং আহতের সংখ্যা বলে, এটা কি আপনি বিশ্বাস করেন? যেমন আমি বলি যে আমি করি, কারণ আমি মনে করি যে একটা সরকার এত মনস্টাটাস হতে পারে না, এই সরকার, যে নিহতের সংখ্যা বাড়ায় কমায় বলবে। আপনি করেন কিনা? আমি এই সরকারকে এখন বিশ্বাস করি, কারণটা হলো আমি গোপালগঞ্জের ব্যাপারে বিশ্বাস করি না, কারণ এটা আবার কোয়ালিটিটিভ। আচ্ছা, এই সরকারের এই ঘটনাটাকে আপনি বিশ্বাস করছেন, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে আপনি বিশ্বাস করছেন। আমি তুষার ভাইকে এখানে কোনো রাজনীতি নাই, আমি জাস্ট এই প্রশ্নটা, এইজন্য বিশ্বাস করি। এই প্রশ্নটা আমি শুধু তুষার ভাইকে জিজ্ঞেস করি। তুষার ভাই, বিমান বিধ্বস্তের ঘটনা, বিমান দুর্ঘটনার ক্ষেত্রে আপনি সরকারের দেওয়া হত নিহতের তালিকাটা আপনি বিশ্বাস করেন কিনা? তুষার ভাই, না, আমি আসলে সরকারের দেওয়া কোনো তালিকা বিশ্বাস করি না। আচ্ছা, একসময় করতাম এবং করে আমরা ঠকেছি। আচ্ছা, সরকারের তালিকা যখন তৈরি হয় সেখানে অনেক ধরনের স্টেক হোল্ডার ঢুকে পড়ে। আচ্ছা, ঠিক আছে, সালাসালি বলেন। শহীদ ভাই বলেছেন যে এই তালিকাটা উনি বিশ্বাস করেন, কারণ এটার মধ্যে কোনো রাজনীতি নাই, যেটার মধ্যে রাজনীতি সম্পৃক্ত আছে সেই তালিকাগুলি তিনি বিশ্বাস করেন না। না, এটার মধ্যে টাকা আছে। আচ্ছা, আপনি পরে একটু ব্যাখ্যা করেন, পরে ব্যাখ্যা করেন। শহীদ ভাইয়ের মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে ক্ষতিপূরণ আছে, এটার মধ্যে আহতদের ক্ষতিপূরণ আছে। আচ্ছা, নিহতদের ক্ষতিপূরণটা সরকার দিবেন নিহত হিসাব করে। না, সেটা আহত অবস্থা আপনি দেখবেন যে বহু মানুষ, সেটা তার নিজের পকেট থেকে দিবেন না। সরকারের অসুবিধা কি এটা দিলে? না, নিহত আহত যাই বলেন, তারা সবাই তো হাসপাতালে ভর্তি হয়েছেন, সুতরাং আমাদের কাছে কিন্তু রেকর্ড থাকবে। একটা জিনিস ছড়িয়ে গেছে যে কিছু লাশ, কিছু নিহত মানুষের লাশ আমরা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে নেওয়ার একটা কথা বলছেন, এবং আজকে ওদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 16 জনকে তাদের হেফাজতে নিয়ে গেছিলেন, মানে লাশগুলো, পরে তারা এটা হসপিটালে পাঠিয়ে দিয়েছেন। তো এই নানানভাবে এই যে অপারেশনটা চলে তখন নানান কর্তৃপক্ষ তো নানানভাবে অপারেশন করে, এবং এই অপারেশনটা একটা বড় অপারেশন ছিল। এটার ম্যানেজমেন্ট দুর্বলতা নিয়ে আমরা অবশ্যই প্রশ্ন করতে পারি। এই অপারেশনটা ওখানে হেডকোয়ার্টার করে একেবারে থেকে অপারেশনটা করা উচিত ছিল, এবং ওইখান থেকেই সবকিছু করা ছিল। এর আগে রানা প্লাজা একটা বিশাল অপারেশন হয়েছে, আমরা দেখেছি রানা প্লাজা কিভাবে ম্যানেজ করা হয়েছে। তো ওইখানে তো একেবারে সেনাবাহিনীর জিওসি নিজে উপস্থিত ছিলেন, এবং সেনাবাহিনীর অনেক সাপোর্ট, লোকাল গভর্নমেন্টের অনেক সাপোর্ট, সরকারের অনেক সাপোর্ট, জনগণের অনেক সাপোর্ট নিয়ে আমরা অপারেশনটা করেছিলাম। এবং সেখানে কিন্তু আপনার ওই যে ছোটখাটো বিষয় নিয়ে কথা বলা হয়, বাট এই অপারেশন চালানো, নিহতদের তালিকা, এই বিষয়ে খুব বেশি অভিযোগ কিন্তু ওখানে হয়নি। সুতরাং অপারেশন আপনি কিভাবে করছেন সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তুষার ভাই, এটা নিয়ে আপনি যদি আর কিছু বলেন যে কেন আপনি সরকারের কোনো তালিকায় বিশ্বাস করেন না? সরকারের সোহরাওয়ার্দী সাহেব রানা প্লাজার ওইখানে যুক্ত হয়েছিলেন, এবং সোহরাওয়ার্দী সাহেব একজন রেশমাকে আবিষ্কার করেছিলেন। রেশমা যখন আবিষ্কৃত হয়েছিল, এটা নিয়ে বিরাট সন্দেহ প্রকাশ করা হয়েছিল। আপনি যদি মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, রেশমাকে আবিষ্কারের ব্যাপারটা ভুয়া ছিল। এটা সম্ভব না যে একজন এইভাবে আটকে থাকার পরে তার স্কিন ক্লিন থাকবে, স্কিন ক্লিন থাকা সম্ভব না। তো যাই হোক, আরো অনেক কারণ আছে, আমি সেটা এখানে না বলি, কিন্তু এইসব কারণেই অনাস্থাগুলি তৈরি হয়েছে। যখন হঠাৎ করে মানে বেঁচে থাকার অসম্ভব জায়গা থেকে পানি না পেয়ে, কিচ্ছু না পেয়ে একজন বের হয়ে আসে রেশমা, এবং বের হয়ে এসে একেবারে মানে তরতাজা, তখন কিন্তু মানুষ প্রশ্ন করতে থাকে যে তাহলে যারা মরে গিয়েছিল তারা কারা, আর যারা জীবিত অবস্থায় বের হলো তারা কারা। এখন এইখানে বা যেখানে আপনি তালিকার কথা বলেন, সকল তালিকায় ত্রুটি পাওয়া গিয়েছে অতীতে, ফলে এইখানে লোকজন আগে থেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে এই তালিকা ঠিক নাই। এই সবকিছুই
না, কিন্তু- দায়িত্ব কিন্তু সরকারকে নিতে কিন্তু হবে। তুষার ভাই, সরকারকে এমন একটা ট্রান্সপারেন্ট ব্যবস্থা তৈরি করতে হবে যেখানে সরকার কোনো তালিকা দিলে লোকে বিশ্বাস করে। তুষার ভাই, শেখ হাসিনার সরকারের না হয় কোনো এজেন্ডা ছিল নানা রকম, এই সরকারের তো এরকম কোনো এজেন্ডা, পপুলারিটি গেইন করা, পপুলার হওয়া, সেগুলির কোনো এজেন্ডা নাই, আছে কি? না, নাই তো থাকলে তো ওনারা পপুলার হওয়ার চেষ্টা করতেন। যেরকম পপুলারিটি নিয়ে তারা এসেছিলেন, হ্যাঁ। সেই পপুলারিটি প্রতিদিন বারবার কথা ছিল। হ্যাঁ। এই 11 মাস পরে এসে তো তাদেরকে ঘেরা হওয়ার কথা না। ফলে পপুলারিটি নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। তাদের মাথা ব্যথা হচ্ছে সংস্কার। তারা Okay. সংস্কার করতে চান তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী অথবা কারো প্রেসক্রিপশন অনুযায়ী। আর দ্বিতীয় যেটি তাদের মাথা ব্যথা, সেটা হচ্ছে নির্বাচন তাদের ভালো লাগে।